আচ্ছা, তোমাকে প্রথম কেমিস্ট্রি বইটা সম্বন্ধে একটু আইডিয়া দিই। মানে ফার্স্ট পার্ট যে বইটা আছে ওইটার ব্যাপারে। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, ফার্স্ট পার্টে তো এই চ্যাপ্টার গুলি আছে। তুমি তো স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? Yes, sir. আচ্ছা, এর মধ্যে পদার্থের অবস্থা চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে এটা হচ্ছে ঘুরে ফিরে বিভাগে কাজে লাগে। আরো একটা কারণে ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা ফিজিক্সের সাথেও কানেক্টেড। ফিজিক্সের অনেক কিছুতে আহ, বায়ু অনুসময়ের রসায়ন, না গ্যাসের গতি, সরি গ্যাসের গতি তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের, ওইটাতেও এই টপিক গুলা লাগে। মানে বয়েলস ল, চার্লস ল, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো হচ্ছে অনেক কাজে লাগে। আর হচ্ছে এই যে পরমাণুর গঠন, মডেল তো এইখান থেকে পড়বা, তাই না? বড় পরমাণু মডেল। তো এই চ্যাপ্টারটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে কেমিস্ট্রির ফান্ডামেন্টাল। কেমিস্ট্রির ইভেন ফার্স্ট পার্ট বলো, সেকেন্ড পার্ট বলো, যেখানে হচ্ছে অরবিট, অরবিটাল, তারপর সংকর অরবিটাল, তারপর রাসায়নিক বন্ধন যেগুলা, মানে আহ, ধরো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। স্পেশালি সেকেন্ড পার্টের হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগের যে বিষয়টা আছে, ওইটা বুঝে এইগুলা হচ্ছে অনেক কাজে লাগে আর কি। আচ্ছা, এখন এরপরে হচ্ছে পর্যায় সারণী। এটাতে এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল। আর রাসায়নিক গণনা। ঠিক আছে? আর জারণ বিজারণ। মানে প্রথম 1 থেকে 6 যে চ্যাপ্টারটা আছে এই রাসায়নিক বন্ধন পর্যন্ত, এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরের গুলোও ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো হচ্ছে কেমিস্ট্রির ফান্ডামেন্টাল আর কি, বেসিক্স। তো এই 6টা চ্যাপ্টারে হচ্ছে কোনো গ্যাপ রাখা যাবে না। মানে এই 6টা চ্যাপ্টারে হচ্ছে তোমার গ্যাপ থাকলেও এটা সেকেন্ড পার্টেও এফেক্ট করে। তারপরে এই যে সিগমা বন্ড, পাই বন্ড, এই টপিক গুলো অনেক দরকার হয়। আচ্ছা, এখন বোর মডেল 106। আচ্ছা, বোর মডেলটা হচ্ছে মেইনলি এটাই তো, তাই না? আচ্ছা, Yes, sir. এটা হচ্ছে একদম প্রথম থেকে তোমাকে বুঝিয়ে দেবো বোর মডেলের বিষয়গুলো। তো বোর মডেল তো আমরা 9-10-এও পড়েছি, এখানে যে সূত্রগুলো সেগুলো বুঝিনি। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাদারফোর্ড কি বুঝেছো? কারণ এগুলো সব কিন্তু ইন্টারকানেক্টেড। তারপরে এই যে বর্ণালী, স্পেকট্রাম, এই জিনিসগুলো বুঝো। বোর মডেল বোঝার জন্য কিন্তু বর্ণালী বুঝতে হয়। না, বর্ণালী পড়ানো হয়নি। তারপর রাদারফোর্ড মডেল, এটা বুঝো? 9-10-এর কনসেপ্টটা। ও, আচ্ছা। তাহলে এই চ্যাপ্টারটা শুরু থেকে দেখাই, মানে ওকে তাহলে স্যার। তো বেটার হবে মনে হয়, তাই না? ওকে স্যার। আচ্ছা, এইখানে, আচ্ছা, কেমিস্ট্রির আরেকটা বিষয় হচ্ছে তোমার লাইন বাই লাইন সব পড়তে হবে। মানে কেমিস্ট্রির হচ্ছে একটা সিঙ্গেল লাইনও বাদ দিতে পারবে না। মানে একদম শুরু থেকে যা যা থাকবে সব তোমার লাইন বাই লাইন জানতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে পরমাণুর গঠন। ঠিক আছে? তো পরমাণুর গঠনের এইখানে যেই জিনিসগুলো লিখছে, এটার বিষয় হচ্ছে, আগে হচ্ছে যারা, তুমি প্রায়ই দেখবা যখন কেমিস্ট্রি নিয়ে কথা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দার্শনিক বা এই টাইপের যারা আছে, ওরা হচ্ছে এইগুলা নিয়ে গবেষণা করতো আর কি। মানে গ্রিক দার্শনিক বা হচ্ছে ফিলোসোফার বা এই জাতীয় যারা ছিল, তারপর ব্রিটিশ যারা ছিল, মানে এটা হচ্ছে, মানে যখন অনেক আগে ছিল, মানে তখনকার সভ্যতাটা ছিল, মানে ওরা হচ্ছে দর্শন শাস্ত্র, তারপর হচ্ছে জ্যোতির্বিদ্যা, এগুলো নিয়ে হচ্ছে যারা সমাজের হচ্ছে ফিলোসোফারদেরকে অনেক জ্ঞানী ধরা হতো। তো ওরা বেসিক্যালি এইসব নিয়ে ডিল করতো, এগুলো নিয়ে চিন্তা করতো, তারপর হচ্ছে সব স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলতো।
তো দেখা যায় তো এক দার্শনিক তার স্টুডেন্টের সাথে কোনো একটা বিষয় নিয়ে ডিসকাস করছে। তো ওই থিওরিটা নিয়ে হচ্ছে পরের যে তার ছাত্র সে কাজ করছে। এরকম অনেক বিষয় আছে। তারপর দেখা যেত একজন একটা মতবাদ দিয়েছে, পরের জন আবার হচ্ছে এটা নিয়ে কথা বলছে। তো এই জন্য আগের মতবাদটা ঢাকা পড়ে গেছে। এরকম হয় আর কি। এখনকার যুগে যে এরকম সায়েন্টিস্টরা হচ্ছে রিসার্চ পেপার পাবলিশ করে। তো পাবলিশ করে সে হচ্ছে আগের কোনো মতবাদ থাকলে ওইটাকে ভুল প্রমাণিত করে। এই ধরনের একটা সিস্টেম আছে। তো তখন এরকম ছিল। তো মানে প্রথম পরমাণু নিয়ে চিন্তা করতে হচ্ছে, মানে হচ্ছে এটাকে হচ্ছে ভাঙায় যায় না। মানে হচ্ছে এটা আহ, অবিচ্ছিন্ন। কিন্তু হচ্ছে পরে এই জিনিসটা, মানে এটার পরমাণু আহ, বা অণু, এগুলাকে ভাঙা যায় না ওরা এরকম মনে করতো। মানে অ্যাটম বা অ্যাটম প্রথমে মনে করতো যে অ্যাটম ভাঙা যায় না বা পরমাণু। কিন্তু পরে অ্যারিস্টটল বলছে কি, মানে পরমাণুকে আহ মানে হচ্ছে পদার্থ নিরবিচ্ছিন্ন, তাকে যত খুশি ক্ষুদ্রতম অংশে ভাঙা যায়, তাই না? পরে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালোভাবে এস্টাবলিশ করছে ডাল্টন। তো ডাল্টন হচ্ছে মানে আহ এই জাতীয় জিনিসগুলো বলছে। মানে প্রত্যেক পদার্থ, এই জিনিসটা কিন্তু বারবার আসে ডাল্টনের পারমাণবিক মতবাদ। ঠিক আছে? প্রত্যেক পদার্থ পরমাণু নামক অসংখ্য অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। একই পদার্থের সব পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন। এটার মানে হচ্ছে ধরো সোডিয়ামের সব পরমাণুর একটা পরমাণুর ভর যা হবে, অন্য আরেকটার ভরও তাই হবে। তো এটা ক্যালসিয়াম বা অন্যান্য যেসব আছে ওদের ক্ষেত্রেও প্রযোজ্য। আর ক্যালসিয়ামের ভর সোডিয়ামের ভর আলাদা হবে। মানে এই জিনিসগুলো এখন তো মানুষ অ্যাভেলেবল জানে, বাট আগে হচ্ছে এই জিনিসগুলো ক্লিয়ারলি কেউ জানতো না। তারপর হচ্ছে পরমাণু হচ্ছে অবিভাজ্য। মানে এটাও হচ্ছে মোটামুটি এই মতবাদটা প্রতিষ্ঠা করে গেছে। মানে পরমাণুকে যত খুশি ক্ষুদ্রতম অংশে ভাঙা যায়। মানে পরে দেখা গেছে পরমাণু ভেঙে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলা পাওয়া যায়, তাই না? আচ্ছা। তারপর হচ্ছে দুই বা ততোধিক পদার্থের পরমাণু সংযোগে নতুন পদার্থের সৃষ্টি হয়। এই সংযোগ পূর্ণ সংখ্যার নির্দিষ্ট সরল অনুপাতে ঘটে। মানে ও হচ্ছে কেমিক্যাল যে রিয়াকশন হয় এটাও বলে গেছে। তারপর শুধু পরমাণু সমূহই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। মানে আহ, রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন কোনো পরমাণু ধ্বংস বা নতুন কোনো পরমাণু সৃষ্টি হয় না। শুধু তাদের মধ্যকার সংযোগের প্রকৃতির পরিবর্তন ঘটে। মানে হচ্ছে রিয়াকশনের আগে যত নাম্বার অফ অ্যাটম থাকে, রিয়াকশনের পরেও মানে বিক্রিয়কে যতগুলা হচ্ছে পরমাণু থাকে, উৎপাদেও ঠিক তত সংখ্যক পরমাণু থাকে। তো এই জন্য ডাল্টন যেহেতু রসায়নের একদম এই যে সাতটা মতবাদ, এটাকে বলা হয় রসায়নের বৈজ্ঞানিক ভিত্তি। মানে রসায়ন হচ্ছে এখনো এই জিনিসগুলা মেনে চলে সব জায়গায়। তো এই জন্য ওকে হচ্ছে আধুনিক রসায়নবিদ্যার জনকও বলা হয়। কিন্তু ওর মতবাদের কিছু কিছু সীমাবদ্ধতা আছে। ও বলছে, ডাল্টন বলছে একই পদার্থের সব পরমাণুর ভর অভিন্ন থাকবে। মানে হাইড্রোজেনের সবগুলোর ভর ওয়ান থাকবে, ও এরকম ধরে নিচ্ছে। কিন্তু পরে যখন আইসোটোপ আবিষ্কার হয়েছে, আইসোটোপ আইসোটোপস মানে কি, আইসো মানে সমান, আর টোপস মানে স্থান। তো হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীতে তো একই জায়গায়, তাই না? আচ্ছা। তো পর্যায় সারণীতে হাইড্রোজেন হচ্ছে 1A গ্রুপে আছে, একই জায়গায় আছে। কিন্তু হাইড্রোজেনের তিনটা আলাদা ভর বিশিষ্ট পরমাণু আছে। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা ডিউটেরিয়াম, আর এটা কি ট্রিটিয়াম। ঠিক আছে? তো এই জিনিসগুলা হচ্ছে এমসিকিউ তে অনেক সময় আসে, মানে এইগুলার নামগুলা। আর তোমার হচ্ছে একদম লাইন বাই লাইন জানা লাগবে। মানে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট বলো, সেকেন্ড পার্ট বলো, মানে তোমার অনেক পড়তে হবে এইগুলা। আচ্ছা। আর পরে পরে হচ্ছে লিখতেও হবে। মানে এই জিনিসগুলো লিখবা।
মানে ফর এক্সাম্পল ডাল্টনের পারমাণবিক মতবাদের সীমাবদ্ধতা সমূহ এরকম করে এই জিনিসগুলো লিখবা, মানে পড়লে মনে থাকবে না, লিখলে এই জিনিসগুলো হচ্ছে এক্সামে আসলে পারবা। স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে হাইড্রোজেন তো এই তিনটাই পর্যায় সারণীতে 1A গ্রুপে আছে, কিন্তু দেখো তিনটার ভর কিন্তু আলাদা। তো এই আইসোটোপ হচ্ছে ডাল্টনের পরমাণু মতবাদের, ও যে বলছে একই পদার্থের সব পরমাণুর ভর অভিন্ন, ওই জিনিসটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপর হচ্ছে ও বলছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর ভর ভিন্ন হবে, মানে নিকেলের ভর কপারের চেয়ে ডিফারেন্ট হবে। আচ্ছা, আর আইসোটোপ আসার কারণ হচ্ছে এই পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সমান, মানে হাইড্রোজেনের তিনটারই প্রোটন সংখ্যা 1, মানে প্রোটন নাম্বার অনুযায়ী তো আহ, মানে হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান হয়, কিন্তু এদের নিউট্রন সংখ্যা ভিন্ন। মানে হচ্ছে এটার নিউট্রন হচ্ছে 0, এই হাইড্রোজেনটার, এটার হচ্ছে কি নিউট্রন 1, এটার 2। আচ্ছা, এই জিনিসটা একটু এখানে দেখে। আচ্ছা, আইসোটোপস, আইসো হচ্ছে ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে সমান, ঠিক আছে? আর টোপস, এটাও ল্যাটিন শব্দ, এটার মানে হচ্ছে স্থান। তো সমান বা একই বলে, আইসো মানে হচ্ছে একই। তো পর্যায় সারণীতে একই স্থানে এই হাইড্রোজেন পরমাণু তিনটার অবস্থান। এখন যেটা হচ্ছে এইটা, এই হাইড্রোজেনের এটা হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন হচ্ছে একটা আর নিউট্রন হচ্ছে 0। তাহলে যে কোনো পরমাণুর ভর সংখ্যা হচ্ছে, প্রোটন প্লাস নিউট্রন মানে সংখ্যা। কোনো পরমাণুর ভর সংখ্যা হচ্ছে ওইটার যে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের মোট সংখ্যা, ওইটা মিলে ভর সংখ্যা হয়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই ভর সংখ্যাটা হচ্ছে 1, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ডিউটেরিয়াম, মানে ডিউটেরিয়াম। আচ্ছা, ডিউটেরিয়ামের এখানে ভর সংখ্যা হচ্ছে 2, কারণ এটার প্রোটন হচ্ছে 1, মানে এই জন্য প্রোটন হচ্ছে 1, প্রোটন নাম্বার, আর নিউট্রন নাম্বার হচ্ছে 1। তাহলে ভর সংখ্যা কত এটা? টু। 2। ভর সংখ্যা হচ্ছে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার মিলে, তো 1 + 1 হচ্ছে 2। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম কেন বলা হয়? কারণ এই যে সংখ্যা তিনের 3। ল্যাটিন হচ্ছে ট্রাই, তো ওইটাকে ইয়ে করে এটাকে বলা হয় ট্রিটিয়াম। মানে হচ্ছে কেমিস্ট্রির বেশিরভাগ জিনিস হচ্ছে ল্যাটিন নাম থেকে আসে। মানে হচ্ছে আগে হচ্ছে সাউথ আমেরিকান যারা, ওদের হচ্ছে নামকরণটা ল্যাটিন যে ভাষাটা, এটা দিয়ে নামকরণটা প্রেফার করতো। যেমন ধরো কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম, তো এই জন্য কপারের সংকেত সিইউ। এই ল্যাটিন নামগুলা অনেক আসে। আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। এরম। মানে এই জিনিসগুলো আসবে যে কপারের ল্যাটিন নাম কি, তো এটা হচ্ছে কাপরাম। এটা তো জানো মনে হয়, তাই না? স্যার। এটা কি জানতা? জি স্যার। ওকে, এটা থেকে সিইউ আসছে। আর আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম। ফেরাম। আচ্ছা, এইখানের প্রথম দুইটা যে লেটার ল্যাটিন নামের, ওইটা নিয়ে আয়রনকে Fe ডাকা হয়। এখন এটার নাম্বার অফ প্রোটন কত? 1। আর নাম্বার অফ নিউট্রন কত? 2। টু। এই জন্য এটার ভর সংখ্যা হচ্ছে থ্রি। 3। মানে প্রোটন আর নিউট্রনের মোট যে সংখ্যা 1 + 2, এটা হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, তো
এখন হচ্ছে আহ সেম জিনিসটা হচ্ছে, এটা তো হচ্ছে আইসোটোপসের ক্ষেত্রে গেল। এখন আইসো বার যখন আবিষ্কার হয়েছে, মানে আইসো বার মানে হচ্ছে, আইসো মানে একই, আর বার মানে হচ্ছে এইখানে যেটা বোঝাইতেছে ভর সংখ্যাটা। মানে এইখানে এই তিনটা মৌলের ভর সংখ্যা সেম, নিকেল, কপার, জিঙ্ক, কিন্তু এদের হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন। নাম, প্রোটন আলাদা। তো এরা পর্যায় সারণীতে আলাদা আলাদা জায়গায় আছে, কিন্তু এদের ভর একই। ভিন্ন মৌল হওয়া সত্ত্বেও এদের ভর সংখ্যা সেম হয়ে আসছে। তো এটার কারণ কি? এদের হচ্ছে নিউট্রন নাম্বারের জন্য। এটার হচ্ছে নিউট্রন এটার চেয়ে এক বেশি নাকি কম বলো তো? এই যে নিকেলের এই পরমাণুটার নিউট্রন সংখ্যা এটার চেয়ে বেশি, কপারের চেয়ে বেশি নাকি কম হবে? বেশি। নিকেলের কি কপারের চেয়ে বেশি নিউট্রন সংখ্যা? হুম। 64 - 28, হ্যাঁ বেশি, কপারের কম, তাই না? কারণ জি স্যার। এটা 64 - 29, তো 64 - 28 তো ডেফিনেটলি বেশি হবে। আচ্ছা, তার মানে আমরা এটাও বুঝতে পারি কপারের এটার নিউট্রন সংখ্যা জিঙ্কের এটার চেয়ে বেশি, কারণ জিঙ্কের এটাতে নিউট্রন সংখ্যা হচ্ছে 34, এটার 35, এটার 36। ঠিক আছে। জি স্যার। আচ্ছা। আচ্ছা, আর ও বলছে পরমাণু হচ্ছে মানে মতবাদের ভিত্তি হচ্ছে পরমাণুর অবিভাজ্যতা ছিল। মানে পদার্থ নিরবিচ্ছিন্ন, কিন্তু পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম অংশ, এই ধরনের বলছিল। কিন্তু পরে দেখা গেছে পরমাণুকেও হচ্ছে আহ ভাঙা যায়, এবং কিছু কিছু তেজস্ক্রিয় পরমাণু থাকে, তো ওইগুলো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ওদের ভাঙন হইতে থাকে। তো এইগুলা ছিল ডাল্টনের মতবাদের বেশ কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা। আচ্ছা, এখন এরপর হচ্ছে পরমাণু ও পরমাণুর মূল কণিকা সমূহ। এইখান থেকে হচ্ছে এমসিকিউ আসে আর কি। স্যার এই পার্টটা পড়া হয়েছে, পরমাণু দেন কোয়ান্টাম সংখ্যা, ওই পার্টটা পড়া হয়েছে। ও, পড়া হয়েছে। জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে এই প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলাকে আমি স্কিপ করবো। জি স্যার। আচ্ছা। আচ্ছা, তুমি তাহলে আইসোটন, আইসোবার পর্যন্ত এই জিনিসগুলো সব দেখবা আর কি। ওকে। পরমাণুর ভর ও আপেক্ষিক ভর এই দুইটার মাঝে ডিফারেন্স জানো? পরমাণুর ভর হচ্ছে একটা বড় নাম্বার থাকে, সো এটাকে হচ্ছে আমরা কার্বনের 1/12 অংশের যে আহ, ভর সেটা দিয়ে ভাগ করে হচ্ছে একটা আপেক্ষিক মান নিয়ে আমাদের হিসাবের সুবিধার্থে। হুম হুম। মানে এই টাইপের অ্যাবসার্ড নাম্বার গুলা বারবার মনে রাখা ডিফিকাল্ট। মানে 0.1673 ইন্টু 10⁻23 গ্রাম। মানে এই জন্য আমরা হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ডাইজ কিছু নাম্বার দিই, কার্বনের 12 বা এই ধরনের। আচ্ছা। আচ্ছা, এটা তো জানো না, পরমাণু যে নিউট্রাল থাকে। জি স্যার। আচ্ছা, ওকে, মানে পরমাণুতে সমসংখ্যক প্রোটন আর নিউট্রন থাকে। আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে এখান থেকে দেখাই, মানে রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে রাদারফোর্ড হচ্ছে মানে আগেরকার সায়েন্টিস্টরা হচ্ছে এই অ্যাটম নিয়ে হচ্ছে অনেক রিসার্চ করতেছিল। তো রিসার্চে মানে হচ্ছে রাদারফোর্ড হচ্ছে মেজর কিছু ডিসকভারি করছে। এটা হচ্ছে, ও হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ করছে। মানে আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, মানে He2 যেটা। তো আহ, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা তো 2, তো এটাতে দুইটা প্রোটন আছে আর কি, দুইটা পজিটিভ চার্জ। তো ওইটা হচ্ছে আহ মানে ও হচ্ছে পাতলা সোনার পাত নিছে, মানে এটা গোল্ড প্লেট, অনেক পাতলা।
মানে যেটা 0.0004 সেন্টিমিটার পুরো, মানে এত পাতলা। আর পিছে হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা পর্দা নিছে। মানে তারপর হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস যখন এই গোল্ড প্লেটটার উপর সে ছুঁড়ে মারছে, তো দেখা গেছে এই বেশিরভাগ ক্ষেত্রে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দার উপর আলো ফুটে উঠছে, বা যেটাকে প্রতিপ্রভা বলে। আর হচ্ছে খুব কম ক্ষেত্রেই জায়গাগুলোয় হচ্ছে আহ জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দার উপর লাইট ব্লিঙ্ক করা নেই। তো ওই জায়গায় হয়েছে কি, হিলিয়াম নিউক্লিয়াস যেটা ছাড়া হয়েছে, ওইটা ডিরেক্ট হচ্ছে উল্টো দিকে ফিরে আসছে। আর কিছু কিছু জায়গায় ধরে নেওয়া হয় যে এটার পথটা বেঁকে গেছে। তো এটার কারণ হিসেবে ধরা হয়েছে, এটা যেহেতু পজিটিভলি চার্জ, তার মানে সেন্টারে নিশ্চয়ই পজিটিভলি চার্জ অনেক ভারী কোনো একটা কিছু আছে। মানে তখনও প্রোটন এভাবে আবিষ্কৃত হয়নি আর কি। মানে এই রাদারফোর্ডের মডেল থেকেই এটার ধারণা পুরোপুরি পাওয়া গেছে। মানে এটা যেহেতু পজিটিভলি চার্জ, তার মানে নিশ্চয়ই এটা এটাকে বিকর্ষণ করছে। এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করেই ঠিক উল্টা দিকে ফিরে আসছে। কারণ ধরা হয়েছে যদি কেন্দ্রে নেগেটিভ চার্জ থাকতো, তাহলে এটা তো এটাকে আকর্ষণ করতো। আর মানে হচ্ছে অ্যাট্রাক্ট করতো, এইভাবে ফিরায় দিত না। আর নিশ্চয়ই কেন্দ্রের যে জিনিসটার ভর, এই নিউক্লিয়াসটার ভর, এটা অনেক বেশি। এই জন্যই এটার হচ্ছে আহ বাধা পেয়ে ফিরে আসছে। আর নিশ্চয়ই পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, এই জন্যই বেশিরভাগ হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস গুলা পার করে সোজা যাইতে চলে। পারছে। তো এই জাতীয় ধারণাগুলা ও দিয়েছে আর কি। তো ওইটার ওর এটা পর্যবেক্ষণ করে এই জিনিসগুলোর ধারণা পাওয়া গেছে। আর সবচেয়ে ভালো ধারণা পাওয়া গেছে নিউক্লিয়াসের ব্যাপারে। মানে পরমাণুর কেন্দ্র ভারী ও ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে, এই ধারণাটা পাওয়া গেছে। আর পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার খুবই ছোট, এই টাইপের ধারণাও এই মডেলটা দিচ্ছে। আচ্ছা, এখন রাদারফোর্ডের মডেলে তো এই জিনিসগুলা বলা হয়েছে। এই যে রাদারফোর্ডের এটাতে আরো বলা হয়েছে যে এটা সৌর মডেলের মতো। মানে সৌরজগতের কেন্দ্রে যেরকম সূর্য থাকে, এরকম পরমাণুর কেন্দ্রে হচ্ছে পজিটিভ নিউক্লিয়াস আছে। আর এটার চারপাশে আহ, মানে ঘূর্ণায়মান ইলেকট্রন আছে। আর রাদারফোর্ডের মডেল, ও হচ্ছে ছোট পরমাণু, ধরো হাইড্রোজেন, হিলিয়াম, এই জাতীয় ছোট ছোট পরমাণুর ক্ষেত্রেই সে হচ্ছে ডেসক্রাইব করছে তার মডেলটা। কিন্তু বড় বড় পরমাণু, ধরো রেডিয়াম, জেনন, ক্রিপ্টন, এই জাতীয় যেসব বড় পরমাণু আছে, ওইটার ক্ষেত্রে ও তেমন আইডিয়া দিতে পারে নাই। আচ্ছা, তো পরমাণুর কেন্দ্রে হচ্ছে পজিটিভ চার্জ, আর বাইরে নেগেটিভ চার্জের ইলেকট্রনগুলো সৌরজগতের বিভিন্ন গ্রহের মতো ঘূর্ণায়মান, এরকম সে আইডিয়া দিছে। তো এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল থেকে এই আইডিয়া পাইছে। আর হচ্ছে এটাও বলছিল যে মানে যে কোনো অ্যাটমের সেন্টারে ঠিক যত সংখ্যক পজিটিভ চার্জ থাকবে প্রোটনের, বাইরের বিভিন্ন যে অরবিট গুলো আছে, ওটাতে ঠিক ইকুয়াল অ্যামাউন্টের নেগেটিভ চার্জ ঘুরতে থাকে, এটাও বলা আছে। মানে অ্যাটমের কেন্দ্রে ঠিক যত সংখ্যক প্রোটন বা পজিটিভ চার্জ থাকবে, বাইরের যে বিভিন্ন অরবিট আছে ঠিক তত সংখ্যক নেগেটিভ চার্জ ঘুরবে। কিন্তু এটা হচ্ছে একটা মেজর ফ্ল। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের যে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আছে। তো ম্যাক্সওয়েল তার তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী বলছে, কোনো যদি চার্জ পার্টিকেল একটা সার্কুলার অরবিটে যদি ঘূর্ণায়মান থাকে, তাহলে ও বেশিক্ষণ ঘুরতে পারবে না। ও হচ্ছে স্পাইরাল ওয়েতে কেন্দ্রে পতিত হবে নিউক্লিয়াসে। মানে ও হচ্ছে শক্তি হারাইতে থাকবে। মানে চার্জ পার্টিকেল যদি ঘূর্ণায়মান থাকে, তাহলে ও শক্তি হারাইতে থাকে, হারাইতে হারাইতে কেন্দ্রে ও পতিত হয়। এখন হচ্ছে সোলার সিস্টেমের যে গ্রহগুলো আছে সৌর মডেলের, ওইগুলোর তো চার্জ নাই, মানে ওইগুলো তো নিউট্রাল। তো ওইগুলো হচ্ছে মানে চারদিকে হচ্ছে
আহ, কক্ষপথে ঘুরতে পারে, মানে ওইটা সমস্যা নেই। তো ওরা হচ্ছে শক্তি হারায়, সূর্যে পতিত হয় না। তো এই জিনিসটা হচ্ছে একটা মেজর ফ্ল ছিল, মানে রাদারফোর্ড এর মডেল এই জিনিসটার কোনো কাউন্টার ব্যাখ্যা দিতে পারে নাই। আর হচ্ছে ওর আরো কিছু বিষয়ে প্রবলেম ছিল, মানে বিষয় হচ্ছে পরমাণুর যে বর্ণালী গুলা, ওইটা নিয়ে সে কোনো বর্ণালীতে যে নিরবিচ্ছিন্ন রেখা, ওইটা নিয়েও সে প্রণালীতে যে বিচ্ছিন্ন রেখা, ওইটা নিয়েও কোনো আইডিয়া দিতে পারে নাই। মানে পারমাণবিক বর্ণালীর যে রেখাগুলা, ওইগুলা হচ্ছে বিচ্ছিন্ন হয় আর কি, এই যে আলাদা আলাদা, মানে এইদিকে কিছু রেখা, তারপর এইদিকে কিছু রেখা, এইদিকে কিছু রেখা, সরি, এই টাইপের যে বিচ্ছিন্ন রেখাগুলা, এইগুলোর হচ্ছে কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের মডেল দিতে পারে না। তো বর্ণালী রিলেটেড কোনো কিছুই রাদারফোর্ড মডেল এক্সপ্লেইন করতে পারে না। তো তখনই হচ্ছে নিলস বোর এই বিষয় নিয়ে কাজ করছে। মানে আগের বিজ্ঞানী যতটুকু কাজ আগে গেছে, পরের বিজ্ঞানী হচ্ছে ওইটার যেই যেই লিমিটেশন আছে ওইগুলা নিয়ে কাজ করছে। তো বোরের মডেল জানার আগে আমরা কিছু জানতে হবে। তো প্রথম বিষয়টা হচ্ছে আহ মানে লাইট, লাইটের বিষয় নিয়ে বলতেছে। লাইট কিন্তু দুই ধরনের আচরণ করে, ডুয়েল নেচার, এটা কি জানো? জি মানে স্যার, এটা লাইট কখনো প্রকৃতির হচ্ছে একটা অনাধর্মী। ওয়েভের মতো, কখনো পার্টিকেলের মতো, তাই না? জি স্যার। গুড। আচ্ছা, তো এখন আহ এইখানে হচ্ছে লাইটের যে তরঙ্গ ধর্ম, মানে ওয়েভ যেটা, ওইটা নিয়ে বেশি হচ্ছে আলোচনা করছে। তো আহ এইখানে হচ্ছে লাইটার হচ্ছে বেসিক ইয়া দিচ্ছে, এটা আমরা সবাই জানি। মানে লাইটার ওয়েভ আকারে চলে, তারপর ওর স্পিড হচ্ছে 3 × 10⁻⁸ তো এই জাতীয় জিনিসগুলো এমসিকিউ তে আসবে, তো এইগুলো লাইন বাই লাইন পড়া লাগবে। এখন এইখানে একটা বিষয় হচ্ছে, আলোক, লাইট হচ্ছে ওয়েভ হওয়ায়, লাইটের হচ্ছে ওয়েভ লেংথ আছে, আর হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি আছে বা কম্পাঙ্ক আছে। তো আমরা জানি কি, ভি কষ্ট হচ্ছে এফ এফ ল্যামডা। ল্যামডা, তাই না? জি স্যার। আচ্ছা, এটা দেখে, মানে আমরা জেনারেলি জানি হচ্ছে ভি, মানে যে কোনো তরঙ্গের বেগ, এটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক আর তার তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলের সমান, তাই না? জি স্যার। আচ্ছা, এটা লাইটের ক্ষেত্রে, লাইটের বেগকে তো আমরা সি দিয়ে ডিনোট করি, তাই না? সি দিয়ে সূচিত করি। তো লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি, বা এটাকে তরঙ্গ সংখ্যাও বলে। আর লাইটের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, সি কষ্ট হচ্ছে নিউ ল্যামডা। নিউ হচ্ছে লাইটের কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা, বুঝা গেছে? আচ্ছা, তো এইখানে সি কষ্ট নিউ ল্যামডা। আচ্ছা, এখন আচ্ছা, আলোর বেলায় নিউ এর মান খুব বেশি হয়ে অনেক ক্ষেত্রে তাকে সি দ্বারা ভাগ করা হয়, মানে হচ্ছে এই নিউটা অনেক বেশি। এই জন্য অনেক ক্ষেত্রে নিউকে সি দিয়ে ডিভাইড করে এটাকে নিউ বার হিসেবে দেখানো হয়। মানে নিউ যেহেতু অনেক বড় একটা সংখ্যা, তো সিও বড় সংখ্যা, দুইটা মিলে মানে নর্মাল একটা সংখ্যা হয়। তো এই নিউ বার হচ্ছে অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি লাইটের, মানে বেগের সাপেক্ষে ওর ফ্রিকোয়েন্সি কত, ঠিক আছে? তো সি ইকুয়ালস টু তো নিউ ল্যামডা, তার মানে নিউ বারকে বলা যায় 1/ল্যামডা। এটা অনেক সময় ম্যাথের ছোট একটা পার্ট হিসেবে আসে, বুঝছো? জি স্যার। মানে অ্যাভারেজ, লাইটের ক্ষেত্রে অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি সমান কত, এটা হচ্ছে 1/ল্যামডা। আচ্ছা, এবার প্রকৃতপক্ষে প্রতি সেন্টিমিটারে তরঙ্গ সংখ্যা প্রকাশ
এই কারণে নিউবারকে তরঙ্গ সংখ্যা বলা হয়। মানে নিউবারের বিষয়টা দেখো, মানে হচ্ছে 1/λ মানে কি? ল্যামডার ল্যামডার ইউনিট কি বলতো? হ্যাঁ, মিটার। মানে ল্যামডা তো ওয়েভ লেংথ, একটা লেংথ। এটা মিটার হতে পারে অথবা সেন্টিমিটার হতে পারে। কিন্তু ইন্টারন্যাশনাল মিটার। স্ট্যান্ডার্ডে মানে প্রতি সেন্টিমিটারে কত নাম্বার নাম্বার অফ ওয়েভ আছে, এটাকেই নিউবার বলা হয়, মানে তরঙ্গ সংখ্যা। বুঝা গেছে? আচ্ছা। আচ্ছা, এখন এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। এইখানে যে জিনিসটা আছে, আলো, আলোক শক্তির তরঙ্গ নিজে অদৃশ্য, কিন্তু সে যে আলোক অন্য বস্তুকে দৃশ্যমান করে তাকে দৃশ্যমান আলো বলে। এই দৃশ্যমান আলো ছাড়াও আরো অনেক অদৃশ্য আলো রয়েছে। মানে সব আলো আলো কিন্তু আমরা দেখতে পারি না। যেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য, মানে এই 380 থেকে 700 ন্যানোমিটার, মানে যাদের ওয়েভ লেন্থ, ওইগুলোই হচ্ছে মেইনলি দেখা যায়। তো দৃশ্যমান আলোর মধ্যে বিভিন্ন আলোক তরঙ্গ দৈর্ঘ্য, মানে হচ্ছে যেটা হচ্ছে রেইনবো কালার, মানে ভিবজিওর, মানে রেইনবোতে যে 7টা রং আছে, ওইগুলাই হচ্ছে আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দৃশ্যমান আলোর মধ্যে পড়ে। আচ্ছা। আচ্ছা, এইগুলোর ওয়েভলেংথ হচ্ছে মোটামুটি 380 থেকে 700 ন্যানোমিটার, মানে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আছে এর মধ্যে। ঠিক আছে? আচ্ছা। আর আচ্ছা, এইগুলো হচ্ছে, এই যে দৃশ্যমান আলো হলো বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ রশ্মির সামান্য মাত্র অংশ। মানে ম্যাক্সওয়েল, যে দৃশ্য অদৃশ্য আলোর উৎপত্তি, মানে ম্যাক্সওয়েল হচ্ছে বিখ্যাতই হচ্ছে, ও হচ্ছে ইলেকট্রোম্যাগনেট নিয়ে কাজ করছে, মানে তড়িৎ চুম্বক নিয়ে। তো তড়িৎ চুম্বকীয় বিকিরণের বিষয়টা বিজ্ঞানী ম্যাক্সওয়েল হচ্ছে সবচেয়ে ভালো এক্সপ্লেইন করছে। তো দৃশ্যমান যে আলো আমরা যে এটা দেখি, এগুলো হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, এর মাত্র সামান্য অংশ। মানে আমরা বেশিরভাগই দেখি না। আচ্ছা, যেমন ধরো অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মানে ইনফ্রারেড যেগুলো আছে, গ্রেটার দ্যান 700 ন্যানোমিটার। ইনফ্রারেড বলে কেন জানো? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, মানে 647 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। তো 700 ন্যানোমিটারের উপর যে আলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকে, ওইগুলোকে বলে ইনফ্রারেড, মানে রেড এর পরে যে তরঙ্গ দৈর্ঘ্য আর কি। আর হচ্ছে সবচেয়ে আমাদের দৃশ্যমান যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো আছে, এখানে সবচেয়ে লো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ভায়োলেট, যেটা বেগুনি যে কালারটা, ওইটা 380 থেকে 424 ন্যানোমিটার। তো আমরা লোয়েস্ট যেটা দেখি ওইটা 380। 380-র নিচে যেগুলা, ওইগুলাকে বলা হয় অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। মানে ওইগুলো হচ্ছে আমরা দেখি না। তো এই যে গামা বা এক্স রে, রঞ্জন রশ্মি, যেমন ধরো আমাদের হচ্ছে বডির যে এক্স রে করে না মেডিকেল সায়েন্সে, ওই এক্স রে গুলো তো আমরা খালি চোখে দেখি না, তাই না? তারপর হচ্ছে এই জাতীয় রে গুলা। আচ্ছা, তো ইন ব্রিফে, মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে যে তরঙ্গ দৈর্ঘ্য বা আহ, ও কম্পাঙ্ক বা তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে মেইনলি এই যে এখানে যে পিকচারটা দেখতেছো, এটা দিয়ে সামারাইজ করা যায়। আমরা হচ্ছে দেখি মেইনলি এই যে ভায়োলেট হচ্ছে লোয়েস্ট, মানে যেটা আমরা দেখতে পারি। আর রেড হচ্ছে হাইয়েস্ট জোন, মানে যেটা আমরা দেখতে পারি, মানে দৃশ্যমান আলো। মানে দৃশ্যমান আলো শুধু এই জোন, এই যে ব্ল্যাকটা দেখতেছো না, শুধু এই ব্ল্যাক জোনটা। এই দিকের এইগুলো হচ্ছে ইনফ্রারেড, মানে যেগুলোর ওয়েভলেংথ রেড এর চেয়ে বেশি, এদিকের সবগুলোও আমরা দেখতে পারি না। আর এইগুলো হচ্ছে অতি বেগুনি রশ্মি, মানে
থেকে শুরু করে মহাজাগতিক রশ্মি, মানে এইগুলার ওয়েভলেংথ ভায়োলেটের চেয়ে কম, মানে 380 ন্যানোমিটারের চেয়ে কম। তো এইগুলাও আমরা দেখতে পারি না। ঠিক আছে, এই যে মহাজাগতিক রশ্মি, কসমিক রে, তারপর গামা রশ্মি, গামা রে, তারপর হচ্ছে এক্স রে, তারপর আলট্রা ভায়োলেট রে, এগুলো আমরা দেখতে পারি না। যেই ভায়োলেট রিজিয়নে আসে তখন থেকে আমরা দেখতে পারি। তারপর ভায়োলেট থেকে রেড হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ, মানে যেটা আমরা দেখতে পারি আলো। এই রেড এর পরে যে ইনফ্রারেড থেকে এইখানে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, টেলিভিশন ওয়েভ, এগুলো কিছুই আমরা দেখতে পাই না। ক্লিয়ার? মানে তড়িৎ চৌম্বক বিকিরণের যে চার্টটা, এটা কি বুঝতে পারছো? জি স্যার। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে দেখো, মহাজাগতিক রশ্মি যেটা কসমিক রেস, এগুলা আসলে কি, এগুলার ব্যাপারে এখানে আইডিয়া দিচ্ছে। মহাজাগতিক নিউক্লিয়াস, যা অত্যন্ত শক্তিশালী, নক্ষত্রের বিস্ফোরণ, সুপারনোভা থেকে এদের সৃষ্টি। উল্লেখ্য, নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লীয় বিক্রিয়া থেকে উৎপন্ন শক্তি নক্ষত্রের সাম্যাবস্থার সংরক্ষক। নিউক্লীয় বিক্রিয়া বন্ধ হলে মহাকর্ষ বলের প্রবল প্রভাবে চাপে নক্ষত্রের কেন্দ্রস্থল আকস্মিক সংকুচিত হয়ে এর তাপমাত্রা 10⁹ কেলভিনের অনেক বেশি হয়, তখন প্রচন্ড শক ওয়েভ সৃষ্টি হয়, ফলে নক্ষত্রটি বিস্ফোরিত হয়। একে সুপারনোভা বলে। ঠিক আছে, মানে এটা হচ্ছে আহ 1 নম্বরের জন্য আসতে পারে বা 2 নম্বরের জন্য কলেজে। ঠিক আছে, সুপারনোভা কি, এটা কি বুঝতে পারছো? মানে এটা হচ্ছে নক্ষত্রের বিস্ফোরণের জন্য হয়, মানে যখন হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে প্রবল চাপে, মানে নক্ষত্রের কেন্দ্রস্থল সংকুচিত হয়ে এর তাপমাত্রা 10⁹ বেশি হয়ে যায়, মানে এত হাই টেম্পারেচার ও নিতে না পেয়ে শকওয়েভ সৃষ্টি হয়ে বিস্ফোরিত হয়। তো এটাকে সুপারনোভা বলে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে বেশ কিছু ম্যাথ আসে মাঝে মাঝে। এই ম্যাথ গুলা সোজা, মানে এইগুলা কি আমি দেখাই দিব নাকি এইগুলা পারবা? এটা একদমই সোজা। মানে এখানে হচ্ছে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য কি, ল্যামডা 4100 অ্যাংস্ট্রম বা 410 ন্যানোমিটার। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম মানে কত মিটার জানো? এর ওয়ান ইনভার্স। অ্যাংস্ট্রম 10⁻10 মিটার, তাই না? হুম। আর 1 ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার, তাই তো? আর 1 ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। আচ্ছা, তো ল্যামডা হচ্ছে 410 ন্যানোমিটার হলে 410 × 10⁻9 মিটার হয়। তো সি কোস্ট হচ্ছে ভি ল্যামডা, আমরা তো জানি, বা নিউ ল্যামডা। তো এটা হচ্ছে নিউ সমান কি, সি বাই ল্যামডা, মানে ওরা আমাদের কাছে জানতে চাইছে মানে এটার ফ্রিকোয়েন্সি কত। তো আমরা ফ্রিকোয়েন্সি তো সি আমরা জানি 3 × 10⁻10 মিটার পার সেকেন্ড, এটাকে ল্যামডা দিয়ে ডিভাইড করে পেয়ে যাব। পরে আমাদেরকে বলছে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, মানে নিউ বার কত। নিউ বার কি হবে, 1/ল্যামডা। তো ল্যামডার ভ্যালু কত, 410 × 10⁻9। তো এটা দিয়ে আমরা হচ্ছে ও ভাগ করব। এখন এই মিটারকে আমার সেন্টিমিটারে নিতে হবে। এখানে এটাই হচ্ছে ট্রিকি, মানে একমাত্র, কারণ তরঙ্গ সংখ্যা সবসময় কিসে প্রকাশ করা হয়, মানে প্রতি সেন্টিমিটারে কতগুলা তরঙ্গ আছে ওইটা দিয়ে, তো তাই না? তাহলে আমার যেটা করতে হবে, এই মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। এই কনভার্সন গুলা কি বুঝো নাকি আমি এটা একটু দেখাই দেবো? আর বুঝি। আচ্ছা, মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 10 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
তো 10 ইনভার্স 9 আর 10⁻², -9 + 2 মিলে -7 হবে। এখানে বিষয়টা এরকম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটার তরঙ্গ সংখ্যা কত আসতেছে প্রতি সেন্টিমিটারে? 2.439 ইন্টু 10⁻⁴। এতগুলা তরঙ্গ সংখ্যা প্রতি সেন্টিমিটারে পাওয়া যায়। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, তারপর এখানে বলছে যে বিকিরণের তরঙ্গ সংখ্যা 1.65 ইন্টু 10⁻⁴ সেন্টিমিটার ইনভার্স 1, তার ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা নির্ণয় করো। তো এইখানে আহ তরঙ্গ সংখ্যা নিউবার সমান কি 1/λ। তো তরঙ্গ সংখ্যা দেয়া আছে সেন্টিমিটার ইনভার্স 1, তাহলে আমার ল্যামডাটা কিসে আসবে? সেন্টিমিটারে। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ আমরা কিভাবে পাবো? সি বাই কিভাবে? ল্যামডা। তাহলে সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু আমার এখানে তরঙ্গ সংখ্যা যেহেতু সেন্টিমিটারে, তো আমার এই সিটাকে 3 × 10⁸ কে 10⁻² দিয়ে মাল্টিপ্লাই করে সেন্টিমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। ঠিক আছে। Yes, তাহলে sir. হচ্ছে আমার নিউটা আসবে এত হার্জ। আচ্ছা, এরপর হচ্ছে প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ লাইট। আচ্ছা, প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দিচ্ছে, কোয়ান্টাম থিওরি। তো এখানে হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক এটা নিয়ে কাজ করছে। এখন বিষয় হচ্ছে আলো তো হচ্ছে এক প্রকার ওয়েভ এনার্জি, তো এটা তো কন্টিনিউয়াস হওয়া উচিত ছিল। তো হচ্ছে 1900 সালের আগ পর্যন্ত এই ধারণাই ছিল। মানে ম্যাক্স প্ল্যাঙ্ক যখন কোয়ান্টাম তত্ত্ব, মানে আলো হচ্ছে নিরবিচ্ছিন্ন নয়, এটা বিচ্ছিন্ন প্যাকেট আকারে যায়, মানে যে এটা নিয়ে পরে আইনস্টাইনও কাজ করছে। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক প্রথম হচ্ছে প্রবর্তন করছে। তো প্ল্যাঙ্কের মতে আলো হচ্ছে কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউয়াস, মানে হচ্ছে আহ, বিচ্ছিন্ন আর কি। তো পদার্থ হতে বিকিরিত শক্তি বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট একক পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট হিসেবে বের হয়। ও এই জিনিসটা প্রথম বলছে। তো এই শক্তির এই নির্দিষ্ট এককের নাম ওরা দিয়েছে ফোটন, বা আলোর এক কোয়ান্টাম শক্তি। মানে আলোর এক কোয়ান্টাম শক্তিকে ফোটন বলছে। তো ফোটনের শক্তির পরিমাণ ই, এটা হচ্ছে স্পন্দন সংখ্যার সমানুপাতিক, মানে নিউ এর সমানুপাতিক। ইজ প্রপোর্শনাল টু নিউ। তো এটাকে একসাথে লেখা যায় ই ইকুয়ালস টু এইচ নিউ। তো ই হচ্ছে ফোটনের একক কোয়ান্টাম শক্তি, আর নিউ মানে তো আমরা জানি, মানে বিকিরণের স্পন্দন সংখ্যা। আর এইচ কে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। তো এই এইচটা তোমার মাথায় রাখতে হবে, 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা স্যার, এটা হচ্ছে, হ্যাঁ স্যার ফোটনকে আলোক কণা বলে না? হ্যাঁ হ্যাঁ কারেক্ট। মানে আলো তো হচ্ছে ওয়েব আকারেও কিছু থিওরি আছে কিছু সায়েন্টিস্টের মতে। কিছু সায়েন্টিস্ট তো বলে আলো হচ্ছে ওয়েব না, মানে কণার মতো যায়। আচ্ছা, এই জিনিসটা এখানে দেখেন, মানে আলো নিয়ে দুইটা থিওরি আছে। কিছু সায়েন্টিস্টের মতে আলো হচ্ছে এইভাবে ওয়েভ আকারে যায় আর কি, বুঝছো? তো ওয়েভ থাকবে, তারপর ওয়েভ ফ্রন্ট থাকবে, এই জাতীয় কিছু তত্ত্ব আছে। আর কিছু কিছু মতে আলো হচ্ছে এরকম, হচ্ছে ধরো এটা নিয়ে আমি একটা প্যাকেট বানাইলাম, এই যে এটা ধরো একটা প্যাকেট, তারপর আরো কিছু লাইট রে নিয়ে আমি ডিফারেন্ট একটা প্যাকেট বানাইলাম। তো এইখানের ধরো আলোর যে একক এনার্জির যে ওইটাকে বলা হয় ফোটন, বুঝছো? মানে একটা ইউনিট, মানে যেই মিনিমাম ইউনিট আলোক কণা নিয়ে এক ফোটন তৈরি হয়। তো আলো এরকম প্যাকেট প্যাকেট আকারে যায়। মানে এটার ধরো একটা কোয়ান্টাইজেশন, এটার আরেকটা কোয়ান্টাইজেশন,
মানে কোয়ান্টাম নাম্বার আছে না, এন ইকুয়ালস টু 1 হইলে ফার্স্ট অরবিট, 2 হইলে সেকেন্ড অরবিট, এরকম আর কি। মানে ছিন্ন ছিন্ন থাকে। তো এটা হচ্ছে কোয়ান্টাম তথ্য থেকে আসে। আলোর, লাইটের হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব যেটা, ওইখান থেকে আসে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? স্যার। আচ্ছা, ওকে। এখন আহ মানে এই এইচটাকে বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আহ এরপর হচ্ছে বর্ণালী, স্পেকট্রাম এন্ড অ্যাটমিক স্পেকট্রাম, মানে পারমাণবিক বর্ণালী। বর্ণালী বলতে আমরা মেইনলি ভিপজিওর যেটা আছে, মানে রেইনবোর যে কালার, আমরা তো হচ্ছে এইটাই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যে দেখি, এর বাইরের কোনো আলো তো দেখি না। বেগুনে হচ্ছে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেটা আমরা দেখি, বেগুনের আগের কোনো তরঙ্গ দৈর্ঘ্যে আমরা দেখি না। আর রেড হচ্ছে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেটা দেখা হয়, রেডের চেয়ে বড় কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইনফ্রারেড বা এই টাইপের আলো তো আমরা দেখি না, মাইক্রোওয়েভ বা টেলিভিশন অ্যান্ড রেডিও ওয়েভ, এগুলো আমরা দেখতে পারি না। এখন যখন লাইট, তো প্রিজম হচ্ছে খুব ফেমাস, মানে লাইট রেকে স্প্লিট করার জন্য। তো আগে হচ্ছে প্রিজমই বেশি ব্যবহার করা হতো, এখন তো আরো ডিভাইস টিভাইস আছে। তো লাইট রেকে প্রথমে মানে এখানে প্রিজমের আগে দুইটা ছোট ছোট পর্দা রাখছে, সরি দুইটা পর্দা রাখছে, যে পর্দায় ছোট ছোট হোল রাখছে, কারণ অনেক বড় হোল হলে পুরা লাইট রে প্রিজমে পড়বে, মানে যেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের জন্য খুব একটা ভালো না। আমরা চাই খুব সিলেক্টিভ অল্প লাইট রে পড়ুক, মানে অল্প সংখ্যক, যাতে ওই একটা লাইট রে এসে এই প্রিজম কি করে, মানে সূর্যের আলো তো হোয়াইট লাইট, তো হোয়াইট লাইট কি এই 7টা লাইট দিয়ে গঠিত না, হুম। মানে ভিপজিওর যে 7টা লাইট আছে, ভায়োলেট, তারপর ইন্ডিগো, তারপর ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই 7টা লাইট দিয়ে কনসিস্টেন্ট হোয়াইট লাইট। তো ওই 7টা লাইটে স্প্লিট করে একটা পর্দায় দেখাবে, যাতে আমরা বর্ণালী গুলা বুঝতে পারি। তো এইটাকে বলা হয় সূর্যের আলোর অবিচ্ছিন্ন বর্ণালী। আচ্ছা, এখন পারমাণবিক বর্ণালী হচ্ছে, স্যার, তাহলে বিচ্ছিন্ন বর্ণালী কখন হয়? আচ্ছা এটা হচ্ছে এইখানে দেখাচ্ছে, এই যে আণবিক বর্ণালী বা ইয়াতে, মানে হচ্ছে একক লাইন। আর সূর্যের আলোর অবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কারণ হচ্ছে এটা তো কন্টিনিউয়াস হচ্ছে ওয়েভ আকারে আসতেছে, তাই না, হোয়াইট হুম। লাইটটা। তো এটা তো হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণালী হবে, ওয়েভ ফর্মে হবে। আচ্ছা, এখন পারমাণবিক বর্ণালী জিনিসটা কি, কোনো গ্যাস বা বাষ্পকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বা তার মধ্য থেকে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ চালনা করলে যে আলো বের হয়, তাতে সব স্পন্দন সংখ্যার আলো থাকে না। প্রিজম বা অনুরূপ যন্ত্রের মধ্য দিয়ে চালনা করলে সৃষ্ট বর্ণালীতে বেশ কিছু একক বা যৌথ লাইন দেখা যায়, যাদের অবস্থান নির্দিষ্ট এবং যাদের স্পন্দন সংখ্যা নির্দিষ্ট। মানে এই যে এইখানে হচ্ছে, দেখো এটা কি অবিচ্ছিন্ন বর্ণালী দেখা যাচ্ছে নাকি বিচ্ছিন্ন জিনিসগুলা? বিচ্ছিন্ন। হুম, কিন্তু এইখানে ছিল অবিচ্ছিন্ন, কারণ এই যে হুম। এই টাইপের ধরো হাইড্রোজেন গ্যাস, মানে আমরা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী যখন দেখতে যাব, তখন ওই পরমাণুটার গ্যাসের মধ্যে হচ্ছে হয় বিদ্যুৎ স্ফুলিঙ্গ দেব, আহ, বা হাই টেম্পারেচার প্রয়োগ করব, উচ্চ তাপমাত্রা। মানে এই দুইটার যে কোনো একটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই হাইড্রোজেন গ্যাসের যে এইখান থেকে হচ্ছে কিছু বিদ্যুৎ স্ফুলিঙ্গ বের হবে, মানে যেটাকে প্রিজম দিয়ে পাস করলে সূর্যের আলোর মতো অবিচ্ছিন্ন বর্ণালী আমরা পাবো না। তো ওইটা হচ্ছে ওয়েভলেংথ অনুযায়ী আলাদা হয়ে যাবে, মানে যার ওয়েভলেংথ যেরকম ওই অনুযায়ী সেই স্প্লিট হয়ে যাবে। এই যে দেখো, এইখানে হচ্ছে n ইকুয়ালস টু 3 যে বর্ণালী,
ওইটা আসতেছে রেড এর জন্য। আর n ইকুয়ালস টু 4 আসতেছে গ্রিন এর জন্য। n এটাকে ইকুয়ালস টু 5 নিয়ন্ত্রণ বল। ইন্ডিগোর জন্য। মানে এখানে n এর ভ্যালু হচ্ছে কোয়ান্টাম হিসেবে দেখছে। মানে n ইকুয়ালস টু 3 মানে এখানে আচ্ছা, এইখানে আরো ডিটেইলে বলছে। এটা দেখো, পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে বর্ণালীর একক লাইনগুলো পরমাণু হতে উৎপন্ন। এই জন্য এদেরকে পারমাণবিক বর্ণালী, রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী বলে, অ্যাটমিক স্পেকট্রাম। অপরদিকে বর্ণালীতে যে সমস্ত যৌথ লাইন আছে, ব্যান্ড স্পেকট্রা, তা প্রকৃতপক্ষে পরস্পরের অতি নিকটে অবস্থিত অনেক একক লাইনের সমষ্টি এবং তা অণু হতে সৃষ্ট। এজন্য তাদেরকে আণবিক বর্ণালী বলা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। মানে একটা একটা করে লাইন এটাতে দেখা যাচ্ছে। এই যে এইখানে আরো ডিটেইল এই জিনিসটা বলছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি কোন কিছু যদি আমরা পারমাণবিক বর্ণনা লিখি তাহলে একটা একটা সিঙ্গেল লাইন পাবো, ঠিক আছে? আর যদি আণবিক বর্ণালী দেখি তাহলে এখানে মাল্টিপল লাইন পাবো। আচ্ছা, এইখানে হচ্ছে আণবিক বর্ণালীর ছবি দেনি। আচ্ছা, পারমাণবিক বর্ণালীতে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল লাইন পাওয়া যাবে, এই যে এরকম। আর আণবিক বর্ণালীতে মাল্টিপল লাইন পাওয়া যাবে, ঠিক আছে? হুম, আচ্ছা, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণের বিভিন্ন এলাকায় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যৌগের বিভিন্ন বর্ণালী গ্রহণ করা হয়। বিজ্ঞানীগণ প্রমাণ করেন যে প্রত্যেক মৌলের নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ রেখা বর্ণালী আছে। বর্ণালীর প্রতি রঙিন রেখা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো শক্তির সাথে সম্পর্কযুক্ত। তাই বিভিন্ন উদয়ে ধাতব ক্লোরাইডকে বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করলে বিভিন্ন ধাতবায়ন বিভিন্ন বর্ণযুক্ত শিখা দ্বারা শনাক্ত করা যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে আহ, মানে হচ্ছে পারমাণবিক বর্ণালীর যে বিষয়টা আছে। হুম। আচ্ছা, এখন তোমরা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবে হচ্ছে ধাতব আহ, আয়ন শনাক্তকরণ এই জাতীয় কোনো কাজ কি করছো? বুনসেন বার্নারে যে এক একটা কালার দেখা যায়, এটা কি কখনো করছো? জি স্যার। আচ্ছা, তাহলে তো এটা নিয়ে আইডিয়া আছে। বিষয় হচ্ছে আমরা হচ্ছে বুনসেন বার্নারের বিভিন্ন কালার থেকে বলে না, যে সোডিয়াম আয়ন থেকে সোনালী হলুদ কালার বের হয়, পটাশিয়াম থেকে হালকা বেগুনি বের হয়। মানে হচ্ছে প্রত্যেকটা মৌলের এক একটা ওয়েভলেংথের যে বর্ণালী, ওইটা হচ্ছে ডমিন্যান্ট হয়। সোডিয়ামের ক্ষেত্রে হালকা সোনালী হলুদ যেটা, ওইটা হচ্ছে ডমিন্যান্ট কালার থাকে। আর ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে বুনসেন বার্নারে ইটার মতো লাল শিখা উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে এখানে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী আর এই যে এন এর ভ্যালু গুলা দিক কি বলছে এইখানে, এইগুলা ডিটেইলে বলা আছে। এই যে আহ এই যে কোনটাকে কোনটা বলে, মানে এন এর ভ্যালু কত হইলে। আচ্ছা, এইখানে হচ্ছে প্রথমে তো ওই কাজটা করছে, মানে এই পারমাণবিক বর্ণালীটা কিভাবে পাইছে এটা বলতেছে। একটি কাঁচনলে নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভেতর উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করা হয়। এই যে এটা হচ্ছে একটা কাঁচনল যেটাকে নিম্নচাপে হাইড্রোজেন গ্যাস রাখছে, ঠিক আছে? ওইটার ভিতর বিদ্যুৎ চালনা করছে। এখন বলো তো নিম্নচাপে কেন রাখা হয়েছে, উচ্চ চাপে রাখা হয় না কেন? মানে এই কাঁচনলের ভিতর যখন উচ্চ আমরা শিক্ষা। পারমাণবিক বর্ণালী দেখবো, হুম। এটা কি জানো? স্যার কথা শোনা যায়নি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, শোনো, মানে এই যে এখানে বলতেছে এই কাশনলে হচ্ছে নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাসের ভিতর উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করছে। ফলে হুম, এর ভেতর থেকে গোলাপি বর্ণের আলোর বিকিরণ হয়েছে, যেটা প্রিজম দিয়ে স্প্লিট করার পর পরে এই পারমাণবিক বর্ণালীগুলা দেখা গেছে। এখন হুম। বিষয় হচ্ছে নিম্নচাপে রাখছে কেন, মানে চাপ কমায় রাখছে কেন?
স্যার বলতে পারবো না। আচ্ছা, আমরা হচ্ছে বয়েস ল থেকে কি জানি, পি ইজ প্রপোর্শনাল টু 1/v না? জি স্যার। এই যে পি ইজ প্রপোর্শনাল টু কি 1/v, তার মানে ভি ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1/p, তাই না? মানে হুম। চাপ যত বেশি হবে আয়তন কি হবে, তত কম হবে। মানে চাপ যত গুণ বেশি হবে আয়তন হচ্ছে তত গুণ কম হবে। তো চাপ যত কম হবে আয়তন তত বেশি হবে, তাই না? তো হুম। আমি যদি ওই কাঁচনলের ভিতর উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাসকে রাখি, তাহলে কি হবে, এটার আয়তন সংকুচিত হয়ে যাবে না? হুম। তখন আমি যদি এইখানে ইলেকট্রিক স্পার্ক ক্রিয়েট করি, যেই গোলাপি রঙের আলোটা বের হবে, ওইটা কি প্রিজম দিয়ে দেওয়ার পর ঠিকঠাক মতো আমাকে বর্ণালী শো করতে পারবে? মানে আয়তন স্যার উচ্চ কেন চাপে করবেন? রেখে এটার আয়তন যদি কমে যায়। আচ্ছা, মানে এটার নিম্নচাপে রাখার কারণ হচ্ছে এটার আয়তন যাতে পুরো হচ্ছে এরিয়া জুড়ে যেতে থাকে, মানে আয়তন যাতে বেশি থাকে, যাতে যখন হচ্ছে ইলেকট্রিক স্পার্ক ক্রিয়েট করা হবে, আমার যে বেগুনি রঙের আলো ওইটা যাতে প্রিজমে ঠিকঠাক মতো হইতে পারে, স্প্লিট হইতে পারে। মানে ওই আলোটাও যাতে হচ্ছে ম্যাক্সিমাম জায়গা জুড়ে থাকে, মানে এটা যাতে ক্লিয়ার হয়, যে গোলাপি আলোটা বিকিরিত হয়ে বের হবে ওটা যাতে পরিষ্কার গোলাপি আলোর বিকিরণ হয়, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো আচ্ছা, গোলাপি বর্ণের আলোর বিকিরণ হয়, এটা হচ্ছে গোলাপি আলো বের হয়েছে, তারপর এটা প্রিজমে পড়ছে, তারপর সে করছে কি, বিচ্ছিন্ন মানে সিঙ্গেল লাইন অনুযায়ী স্প্লিট হয়ে আছে, আর প্রত্যেকটা সিঙ্গেল লাইন আলাদা আলাদা কালার শো করতেছে, মানে সুস্পষ্ট রঙিন অনেকগুলো রেখা দেখা যায়। এই উজ্জ্বল আলোক রেখাগুলোর সমাহারকে হাইড্রোজেনের রেখা বর্ণালী বলে। এখন এইখানে আলাদা আলাদা কালারের যে রেখাগুলো হয়েছে ওইটা হচ্ছে এখানে ব্যাখ্যা করছে। তো প্লাঙ্ক তত্ত্বের সাহায্যে বিজ্ঞানী বোর, এই যে বোর হচ্ছে এইটা নিয়ে কাজ করছে, যেটা থেকে সে বোর মডেলটা দিচ্ছে আসলে, বুঝছো? তো বিজ্ঞানী বোর আহ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যায় বলেন যে উচ্চ বিদ্যুৎ শক্তির প্রভাবে হাইড্রোজেন প্রথমে, মানে অণু থেকে প্রথমে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। মানে পরে হাইড্রোজেনের অসংখ্য পরমাণুর ইলেকট্রন বিভিন্ন পরিমাণে শক্তি শোষণ করে উদ্দীপ্ত হয়ে তাদের বিভিন্ন উচ্চ শক্তি স্তরে লাফিয়ে যায়। মানে এই দেখো, উনি প্রথমে শক্তি স্তর আইডিয়াটা দিচ্ছে, মানে এর আগে এই জিনিসগুলো কেউ জানতো না। মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ, এভাবে যে শক্তি স্তর আলাদা থাকে, এটাই হচ্ছে রাদারফোর্ড ঠিকঠাক মতো বলতে পারে নাই। মানে মেইন কথা হচ্ছে স্যার এইখানে তো, হাইড্রোজেনে তো একটাই শক্তি থাকে, তাই না? তো হ্যাঁ সে হ্যাঁ, হচ্ছে নিম্ন হাইড্রোজেনের শক্তি একটা স্তর। শক্তি স্তর, হ্যাঁ এটা ঠিক আছে, হাইড্রোজেনের শক্তি স্তর একটা, কিন্তু হচ্ছে ওর হচ্ছে যেই মানে তুমি এখানে ইলেকট্রিক শক দিয়ে যেই হচ্ছে গোলাপি রংটা দিছো, ওইটাতে তো হচ্ছে বিভিন্ন স্তরে তো লাফায় লাফায় যেতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম, হাইড্রোজেনের শক্তি স্তর একটাই, এটা কারেক্ট। মানে হাইড্রোজেন হচ্ছে 1+, তো 1+-এ এটার হচ্ছে শুধু একটাই শক্তি স্তর আছে প্রাথমিক, কিন্তু হুম। বাকিগুলো তো খালি আছে, তাই না? মানে এইগুলা তো খালি, সেকেন্ড থার্ড লেয়ার। এগুলো কি এক্সিস্ট করে হাইড্রোজেনের জন্য? মানে হচ্ছে সবার ক্ষেত্রে এক্সিস্ট করে, মানে ধরো শুধু হাইড্রোজেন নাই, ইন জেনারেল সবার ক্ষেত্রে এই স্তরগুলা এক্সিস্ট করে। আদারওয়াইজ হচ্ছে আমরা যে বলি শক্তির শোষণ করে ইলেকট্রন উপরের শক্তি স্তরে লাফ দেয়, এটা কিভাবে দেয়, যদি শক্তি স্তর নাই থাকবে, মানে খালি থাকে আর কি, বুঝছো? এখন ধরো হাইড্রোজেন, ফর এক্সাম্পল আমি এই হাইড্রোজেন ইয়াটাকেই কার্বনলে রাখছি, ধরো এটা হচ্ছে কার্বন, তো এটা হচ্ছে n = 1,
তারপর এটা ধরো n=2, এটা n=3। এখন কাশনলে আমি প্রথমে হাইড্রোজেন অণু রাখছি। অণু রাখা মানে কি, দুইটা হাইড্রোজেন পরমাণু না? জি স্যার। একটা হাইড্রোজেন অণু মানে দুইটা হাইড্রোজেন পরমাণু, তার মানে দুইটা হাইড্রোজেন পরমাণু রাখছি। দুইটারই শুধু একটা করে ইলেকট্রন আছে। এখন যখন এটাকে মাথায় ইলেকট্রিক শক শক দিব উপরে নিচে, তখন এই হাইড্রোজেন অণু থেকে কি হয়ে যাবে, এটা স্প্লিট হয়ে পরমাণু পরমাণু। হয়ে যাবে, তাই না? হুম। তো পরমাণু হওয়ার পর ওইটা যখন হাই ইলেকট্রিক শকে থাকবে, ওইটা থেকে যখন লাইট রে বের হবে, তো লাইট রে বের হয়ে তো এই জিনিসগুলো উদ্দীপিত হবে, তাই না? তখন লাফ দিয়ে তো হচ্ছে যে কোনো স্তরে যাইতে পারে। তখন এক এক স্তরে গিয়ে সে এক এক রঙের আলো দেখাবে। বোঝা গেছে? জি তো স্যার। এইভাবেই হচ্ছে মেইনলি বর্ণালীটা দেখা যায়। এই যে বিভিন্ন উচ্চ শক্তির স্তরে লাফিয়ে চলে, শক্তির উৎস সরিয়ে নিলে উদ্দীপিত ইলেকট্রনগুলো থেকে শক্তির বিকিরণ ঘটতে থাকে। মানে ওই যে তুমি যে ইলেকট্রিক এনার্জি দিয়ে ওই ইলেকট্রনটার দুইটার এনার্জি অনেক বাড়ায় দিছো, তো ওরা এনার্জি বাড়ানোর ফলে ওরা তো লাফিয়ে উপরের শক্তি স্তরে উঠে গেছিল, তাই না? কিন্তু যখন এই তুমি ইলেকট্রিক শকটা সরায় দেবা, তখন ওরা করবে কি, ওই শক্তি বিকিরণ করে আবার নিচের শক্তি স্তরে চলে আসবে না? অরিজিনালি সে যেখানে ছিল, মানে এইখান থেকে তো লাফায় লাফায় উপরে গেছে হুম। ইলেকট্রনটা। পরে তুমি যখন এই ইলেকট্রিক শকটা সরায় দিছো, ওরা আবার লাফায় লাফায় ওইখান থেকে ওইখানে চলে, মানে ওদের অরিজিনাল জায়গায় চলে আসবে। তো তখন কি হবে, কিছু শক্তি বিকিরণ করবে, ওইগুলা লাইট রে হিসেবে যাবে। ঠিক আছে? মানে যেই যে লেয়ার থেকে যেটা আসবে, ওইটা হচ্ছে ওইখানে গিয়ে বর্ণালী দেখাবে। বুঝে গেছে জি স্যার। বর্ণালীর বিষয়টা? এইটাই মেনলি এখানে লিখছে। মানে নিম্ন শক্তি স্তরে ফিরে ফিরে আসে, তখন অসংখ্য হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন একই নিম্ন শক্তি স্তরে ফিরতে পারে। ফলে সৃষ্ট রেখা বর্ণালীর পাশাপাশি রেখাগুলো বিভিন্ন দৈর্ঘ্যের হয়। বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালীর চিত্র আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে হাইড্রোজেনের রেখা বর্ণালীর বিভিন্ন নাম আছে। যেমন এক, উদ্দীপিত ইলেকট্রন শক্তি হারিয়ে প্রথম শক্তি স্তরে ফিরে আসলে হাইড্রোজেন বর্ণালীতে যে রেখাসমূহকে পাওয়া যায়, তাদের সমূহকে লাইম্যান সিরিজ বলে। তদ্রূপ উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন সমূহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শক্তি স্তরে ফিরে আসার ফলে সৃষ্ট বর্ণালীকে, মানে এক নম্বর শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে যদি ফিরে আসে উদ্দীপিত আহ, মানে ইলেকট্রন, প্রথম শক্তি স্তরটাকে লাইম্যান সিরিজ বলে, দ্বিতীয় শক্তি স্তরকে বামার সিরিজ বলে, তৃতীয়কে প্যাশ্চান সিরিজ বলে, চতুর্থকে ব্র্যাকেট সিরিজ, পঞ্চম শক্তি স্তরকে ফুন অবশ্যই। সিরিজ বলে। ঠিক আছে? জি স্যার। এই যে এটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ। তারপর মানে এই জিনিসগুলো তোমার মনে রাখা লাগবে। এক নম্বর হচ্ছে লাইম্যান, এক হচ্ছে লাইম্যান, দুই বামার মানে যেটা এখানে দেখায় নাই, তিন হচ্ছে ব্র্যাকেট। এভাবে বিজ্ঞানীদের নাম অনুসারে, সরি, তিন হচ্ছে প্যাশন, চার হচ্ছে ব্র্যাকেট, পাঁচ হচ্ছে ফুন্ড। আচ্ছা, এরকম হচ্ছে বিভিন্ন নামকরণ আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 2.8, মানে ইলেকট্রন উপরের শক্তি স্তর থেকে যদি প্রথম কক্ষপথে চলে আসে, তাহলে এই যে রেখাগুলা সৃষ্টি হয়, এটাকে লাইম্যান সিরিজ বলে, মানে পাশাপাশি। আর ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, তো এটাকে পামার সিরিজ বলে। তো তৃতীয় শক্তি স্তরে আসলে এটাকে প্যাশ্চান সিরিজ বলে, চতুর্থ শক্তি স্তরে আসলে এটাকে ব্র্যাকেট সিরিজ বলে, আর পঞ্চম শক্তি স্তরে আসলে এটাকে ফোন সিরিজ বলা হয়। বুঝা গেছে? জি স্যার। তুমি কি দেখছো আমরা বর্ণালী থেকে এই যে বোর মডেলের সীমাবদ্ধতায় চলে আসছে? মানে বোরের মডেলটাই হচ্ছে এই বর্ণালী থেকেই আসছে মেইনলি। হুম।
এই যে দেখো এইখানে এই জিনিসগুলো আবার দিছে, মানে বোর যে তার পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করছে। আচ্ছা। আচ্ছা, হাইড্রোজেন বর্ণালীর উপর বিভিন্ন বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা, মানে এখানে হচ্ছে বামার একটা পরীক্ষা করছে। তো সে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে, মানে এই আলোকিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাকে এই সূত্র দিয়ে করছে, কে ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ফোর। এন হচ্ছে ওই পূর্ণ সংখ্যা আর কি, কক্ষপথের সংখ্যা বলতে হয়। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর K হচ্ছে, এটা হচ্ছে বাম কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে 2 CH³/π² me⁴। এটা হচ্ছে বামার বলছে। তো এটাকে এইভাবে লেখা যায়, 1/λ হচ্ছে নিউ বার। এর তো টপিক 1/k। ভালো হয়। কোনটা? এটা? হ্যাঁ, মাত্র টপিক। আচ্ছা, একটু জোরে বলতে হবে কোন টপিকটা। এটা হাইড্রোজেন বর্ণালীর, জি স্যার। মানে এই যে এই জিনিসটা আবার ব্যাখ্যা করব এটা। স্যার যে হ্যাঁ সূত্র থেকে। ও সূত্র থেকে, সরি। ও সূত্রটা হচ্ছে এটা ডিরেক্ট হচ্ছে বামার দিয়ে দিচ্ছে আর কি, মানে বিজ্ঞানী বামার। ও হচ্ছে সূর্যের দৃশ্যমান আলোর মধ্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর যে লাইন দেখা যায়, ওইটার যে তরঙ্গ দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপার জন্য সে হচ্ছে এই ফর্মুলাটা দিচ্ছে, ল্যামডা ইকুয়ালস টু কে ইন্টু n² / n² - 4। এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছে আর কি। স্যার এটা তো কি আমাদের প্রয়োগে আমাদের এক্সামে আসবে? এক্সামে হয়তো কলেজ এক্সামে দিতে পারে, কিন্তু বোর্ড এক্সামে আসার সম্ভাবনা কম। কিন্তু হচ্ছে আমি চাই হচ্ছে তুমি সবগুলা জেনে রাখো, মানে এইগুলো জেনে রাখা ভালো আর কি। কলেজ এক্সামে দিয়েও দিতে পারে, ঠিক নাই, বাট বোর্ডে দেওয়ার সম্ভাবনা কম। ওকে স্যার। আচ্ছা। তো এই, এটা হচ্ছে বামার কনস্ট্যান্ট। তো এই কেটা হচ্ছে 2 CH³/π² me⁴। এম ই, এইগুলা হচ্ছে ইলেকট্রনের ম্যাস। আর পাই তো কনস্ট্যান্ট। আর সি হচ্ছে আলো। লাইটের ভেলোসিটি। আর এইচ হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। মানে আমরা একটু আগে যেটা পড়ছি, মানে প্ল্যাঙ্কের পরেই বামার কাজ করছে এটা নিয়ে। আচ্ছা। তো এই সমীকরণটাকে অন্যভাবেও লেখা যায়, ধরো এইটাকে 1/λ বানায় দিলা, তাহলে জিনিসটা কি হবে, পুরা জিনিসটা উল্টা যাবে না? n² - 4/k n², এরকম হয়ে যাবে। তো 1/λ মানে তো নিউবার, যেহেতু আমরা তরঙ্গ সংখ্যা অনুযায়ী দেখি। তো এটা n² দিয়ে ডিভাইড করলে এটা হবে 1 - 4/n²। তো আচ্ছা, তাহলে আমি যদি এই সমীকরণের বামে 4 কমন নেই, মানে এই যে এইখান থেকে যদি 4 কমন নেই, মানে 4 দিয়ে ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে, 1/4। আর এটা কি হবে, 4 কে 4 দিয়ে ডিভাইড করলে তো 1/n² থাকবে। তো এই 4/k যে জিনিসটা, এটাকে রিকবার্ট কনস্ট্যান্ট বলে। মানে রিডবার্গ হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট। তো উনি 4/k কে রিডবার্গ কনস্ট্যান্ট দিয়ে ডিনোট করছে। তো এটাকে RH বলে, RH সমান হচ্ছে 4/k। আর এই 1/4 কে ও 1/2² হিসেবে লিখছে। আচ্ছা। যাই হোক, তো এইগুলো হচ্ছে কিছু ফর্মুলার মতো, বিভিন্ন সায়েন্টিস্ট যখন হচ্ছে কাজ করছে। আর এই জিনিসটা হচ্ছে জাস্ট আমরা দেখবো, এগুলো মনে রাখার অত দরকার নেই, এগুলাও তো আসে না। হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের বিভিন্ন লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। পরে হচ্ছে 1906 খ্রিস্টাব্দে লাইম্যান ও হচ্ছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে আল্ট্রাভায়োলেট যে রে আছে, ওইখানে কয়েকটা লাইন আবিষ্কার করছে। তো এই লাইনগুলো লাইম্যান সিরিজ নামে পরিচিত। তো ও হচ্ছে এসব লাইনের তরঙ্গ সংখ্যাকে এইভাবে লিখছে, নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/1² - 1/n²। তো এন এর ভ্যালু হচ্ছে 2 থেকে শুরু হয়েছে, কারণ লাইম্যান সিরিজটা তো এন এর ভ্যালু 1 এর জন্য, তাই না? তো এই জন্য 2 থেকে শুরু হয়েছে সবগুলো।
তো 1908-এ পরে হচ্ছে ডাব্লিউ রিটস রিটস এর সংশোধন নীতি প্রকাশ করে এই তরঙ্গ সংখ্যা নিয়ে, মানে সে এটার কিছু সংশোধন করছে। সংশোধন সে ফর্মুলা দিচ্ছে, নিউ বার ইকুয়ালস টু আর বাই এক্স স্কোয়ার মানে আর বাই ওয়াই স্কোয়ার, যেখানে হচ্ছে যে কোনো সিরিজের জন্য এক্স নির্দিষ্ট এবং বিভিন্ন মান ধারণ করে। মানে ধরো কোন একটা সিরিজ লাইম্যান সিরিজের জন্য এক্স ফিক্সড, ধরো আর ওয়াই এর ভ্যালু বিভিন্ন মান হইতে পারে। তো এইগুলো হচ্ছে জাস্ট কিছু বিজ্ঞানের যে কাজ ওইগুলা নিয়ে জানা আর কি। তো রিটজন নীতি প্রকাশের পরই প্যাশ্চান অবলোহিত রশ্মি এলাকার হাইড্রোজেন বর্ণালীতে কিছু লাইন আবিষ্কার করে যেগুলো প্যাশ্চান সিরিজ নামে পরিচিত, মানে এন এর ভ্যালু 3। তারপর এরপর হচ্ছে ব্র্যাকেটও কাজ করে, তারপর ফুন্ডও কাজ করে, মানে এন এর ভ্যালু 4 5 ওইটার জন্য। তো এইগুলা হচ্ছে ওই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী নিয়ে বিভিন্ন সায়েন্টিস্টের যে কাজ ওইটা। তো ওদের লাইম্যানের জন্য N1 হচ্ছে 1, আর N2 হচ্ছে 2 থেকে 2 3 4 5 6 7 এরকম পর্যন্ত। বামারের জন্য N1 এর ভ্যালু হচ্ছে 2। তো এটা হচ্ছে বামার সিরিজটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল, মানে আমরা এই বামার সিরিজটাই দেখতে পাই। আর হচ্ছে লাইম্যান সিরিজ হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়ন, মানে যেটা আমরা দেখতে পাই না। আর প্যাশন গেট ফন্ড ইনফ্রারেড অঞ্চল, এগুলোও আমরা দেখতে পাই না। তো এটাই হচ্ছে মেইন বর্ণালীর রচনা। তারপর এইখানে হচ্ছে বিভিন্ন ম্যাথ আছে। তো 1/λ হচ্ছে আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n2², মানে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যখন চতুর্থ শক্তি স্তর, তো চতুর্থ শক্তি স্তর তো হচ্ছে ব্র্যাকেট সিরিজ, ওইটা থেকে দ্বিতীয় শক্তি স্তরে নামবে, মানে বামার সিরিজে নামবে। এন এর ভ্যালু 4 থেকে সে লাফ দিয়ে 2 তে নামবে। তো N1 হচ্ছে 2 আর N2 হচ্ছে 4, মানে 4 থেকে লাফ দিয়ে সে হচ্ছে 2 তে নামবে। তো 1/λ হবে আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। তো এটা হচ্ছে রিকবার্ট কনস্ট্যান্টটা আমাদের মনে রাখতে হবে যে এটার তরঙ্গ সংখ্যা কত, মানে প্রতি সেন্টিমিটারে কত আছে এটার। তো পরে এটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা ল্যামডার ভ্যালু পাবো। তো ল্যামডার ভ্যালু যেহেতু 486, মানে 380 থেকে 700-র মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যে পড়বে। আর 486 এটা হচ্ছে 400 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে, যেটা হচ্ছে আসমানি হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইখানের এই ম্যাথ গুলাও তাহলে দেখবা, এইগুলাও সেম। দেখো, তৃতীয় লাইন ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন যখন বলবে, তো ব্র্যাকেট সিরিজ কোথ থেকে শুরু হয়? ব্র্যাকেট সিরিজ শুরুই হয় 4 থেকে। তাহলে ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইন কি হবে? 4 + 3 7, মানে তাহলে হচ্ছে 7 থেকে কততে আসবে নেমে? 7 থেকে 4-এ আসবে। অনেক সময় এভাবে ঘুরায় বলতে পারে। আচ্ছা, তারপর লাইম্যান সিরিজের রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর। তো লাইম্যান সিরিজ শুরু হয়ে 1 থেকে, তাহলে চতুর্থ শক্তি স্তর হচ্ছে 4, মানে 4 থেকে 1-এ আসবে। এই হলো বিষয়। তো এইগুলো সব কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে বোরস অ্যাটম মডেল দেখো, বোর পরমাণু মডেল। এইখানে বিষয়টা হচ্ছে ও হচ্ছে এই যে সব বিজ্ঞানী হচ্ছে এই পারমাণবিক বর্ণালী নিয়ে কাজ করছে, এরপর ওদের যখন কাজ শেষ হয়েছে তখন বোর কাজ শুরু করছে। বোর হচ্ছে 1913 সালে তার মডেল প্রকাশ করছে। তো সে হচ্ছে স্থির কক্ষপথের ধারণা দিছে, মানে n=1 হইলে প্রথম কক্ষপথ, 2 হইলে দ্বিতীয়, 3 হইলে তৃতীয়। মানে এই স্থির কক্ষপথের ধারণাগুলো ও দিছে, মানে যেটা রাদারফোর্ড ক্লিয়ারলি বলতে পারেনি। ঠিক আছে? তো এইখানে সে বলছে যে পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত চার্জ আর ভর থাকে, এটাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সম সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। মানে এই জিনিসগুলো ও বলছে।
এই আবর্তনের সময় আহ, সেটি সাধারণ পদার্থবিদ্যার সব নিয়ম মেনে চলে, তবে যতক্ষণ তা একটি কক্ষে অবস্থান করবে তা কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। এই যে এই জিনিসগুলো ও ক্লিয়ারলি বলে দিচ্ছে, যেটা রাদারফোর্ড বলতে পারেনি। মানে রাদারফোর্ড তো এটা ক্লিয়ারলি বলে নাই যে একটা নির্দিষ্ট কক্ষপথে সে অবস্থান গেলে শক্তি বিকিরণ বা শোষণ করে না। এই জন্যই তো ম্যাক্সওয়েল যখন বলছে যে নিউক্লিয়াসে পড়ে যাবে সব ইলেকট্রন, তখন ও কোনো কিছু বলতে পারেনি। কিন্তু নিলস বোর এটা বলে দিচ্ছে, একদম কক্ষপথ আলাদা আলাদা করে দিচ্ছে, কারণ ওর আগের সায়েন্টিস্টরা এগুলা সব আহ, পারমাণবিক বর্ণালী দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অরবিটাল। তো এটা হচ্ছে প্রথম যে কক্ষপথ, ওইটা থেকে আমি যদি কোনো ইলেকট্রন শোষণ করি, মানে বাইরে থেকে কোনো ইলেকট্রিক স্পার্ক দেওয়া হয় বা উচ্চ হাই টেম্পারেচার দেওয়া হয়, তাহলে ইলেকট্রন একটা শক্তি শোষণ করে উপরের কক্ষপথে যাইতে পারবে। আবার যদি ওই ইলেকট্রিক স্পার্ক বা হাই টেম্পারেচারটা সরায় নেওয়া হয়, তাহলে ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিচের ভাগে লেয়ারে আসতেও পারবে। এই জিনিসটাও ডিটেইলে বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে এই প্রথম যে শক্তির কক্ষপথ, এটার একটা ডেফিনেট এনার্জি থাকবে, এটা হচ্ছে E1। সেকেন্ড লেয়ারের একটা ডেফিনেট এনার্জি থাকবে E2। তো এই প্রথম থেকে সেকেন্ড লেয়ারে আসতে ওর E2 - E1 সংখ্যক, ধরো এটা যদি 500 জুল হয় ধরো, আর এটা যদি 100 জুল হয়, তাহলে 400 জুল শক্তি আমার ওর দিতে হবে, বা কিলো জুল শক্তি, তবেই এই ইলেকট্রনটা ফার্স্ট থেকে সেকেন্ড লেয়ারে যাবে। আবার এই লেয়ার থেকে এই লেয়ারে আসতে ওর 400 কিলো জুল শক্তি বিকিরিত করতে হবে। তো এই জিনিসটাকে ও এইচ নিউ দিয়ে সূচিত করছে। মানে এই শক্তির পার্থক্যটা লাইট ওয়েভ হিসেবে বা লাইট রে হিসেবে বের হবে, যেটা হচ্ছে এইচ নিউ। এই জিনিসটাও বোর প্রথম বলে দিচ্ছে। তো ও হচ্ছে এই, তারপর হচ্ছে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কৌণিক ভরবেগের ধারণা, মানে একটা ইলেকট্রন যখন কৌণিক পথে ঘুরতে থাকে, তখন ওর হচ্ছে একটা কৌণিক ভরবেগ থাকে। তো যেই কৌণিক ভরবেগ মানে ওর ভর, ইলেকট্রনের ভর আর বেগ, তো ভর এম আর বেগ ভি মিলে এটা হচ্ছে ভরবেগ হয়। আচ্ছা, ইলেকট্রনের ভর এম আর বেগ যদি ভি হয়, এই দুইটা মিলে রৈখিক ভরবেগ হইতো। কিন্তু এটা হচ্ছে ধরো ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথে আবর্তন করে, তাহলে এটার রেডিয়াস আর কে যখন আর আনা হয় ধরো আর, তখন এই জিনিসটা হচ্ছে কৌণিক ভরবেগ হয়ে যায়। তো এটা হচ্ছে h/2 পাই, মানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটার একটা পূর্ণ সংখ্যক গুণিতক হয়, মানে 1 2 3 4 এই ধরনের। তো যখন 1 হয় এটা প্রথম শক্তি স্তর বোঝায়, যখন 2 হয় এটা দ্বিতীয় শক্তি স্তর বোঝায়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে নিলস বোর বলে দিচ্ছে। এই যে h/2 এর পূর্ণ সংখ্যক গুণিতক হবে। তো এই পূর্ণ সংখ্যক গুণিতক গুলা আসলে কক্ষপথ নির্দেশ করে। মানে n = 1 হইলে প্রথম কক্ষপথ, 2 হইলে দ্বিতীয় কক্ষপথ। এই জিনিসগুলো বোর তার তত্ত্বে বলে দিচ্ছে। ঠিক আছে, তো বোর মতবাদ অনুসারে বর্ণালীর ব্যাখ্যা, এটা তো অ্যাকচুয়ালি অলরেডি বলা হয়ে গেছে। তো বোরের সীমাবদ্ধতা হচ্ছে ও হাইড্রোজেন বা এই ধরনের নিচের ছোট যে পরমাণু, ও এইগুলার হচ্ছে বর্ণালী ও খুব সুন্দর ব্যাখ্যা করতে পারছে। কিন্তু যেগুলো হচ্ছে বড় বড় পরমাণু, ওইটার বর্ণালীগুলো ও হচ্ছে ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে পারে নাই। তারপর বোরের আরেকটা বদ্ধতা হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের অবস্থান ও গতিবেগ, মানে h/2 এর পূর্ণ সংখ্যক গুণিতক হবে। এটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে খণ্ডন করে ফেলছে। ও বলছে একই সময় আমি ইলেকট্রনের অবস্থানও বলবো, মানে ইলেকট্রন ফার্স্ট কক্ষপথে আছে, আবার ওইটার গতিবেগ বলতে যাব, এটা তো সম্ভব না। কারণ আমি যে মোমেন্টে ওর হচ্ছে বলবো যে ও এই লোকাসে অবস্থান করতেছে, ততক্ষণে ও, এবং ওর গতিবেগ হচ্ছে ধরো 500 কেজি মিটার ইনভার্স ওয়ান, এই ধরনের কিছু একটা ধরো গতিবেগ।
কিন্তু ও তো ততক্ষণে সরে যাবে ওই পয়েন্টটা থেকে। ও তো ক্রমাগত ঘূর্ণায়মান। আমি হয় ওর অবস্থান বলতে পারবো অথবা গতিবেগ বলতে পারবো। একই সাথে ওর অবস্থান আর গতিবেগ বলা আমার পক্ষে সম্ভব না। এটা অনিশ্চিত, যেটা হাইজেনবার্গ তার আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে বলছে। তো এই জন্য বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা আছে। এটা কি বুঝতে পারছো, যে হুম। একই সময়ে আমি ইলেকট্রনের অবস্থানও বলে ফেলবো, গতিবেগ বলে ফেলবো, এটা আমার সম্ভব না। কারণ যে মোমেন্টে আমি অবস্থানটা ডিনোট করব করে গতিবেগ বলতে যাব, ওই মোমেন্টে ওর ওর অবস্থান থেকে তো সরে যাবে, কারণ ও তো ক্রমাগত ঘূর্ণায়মান। হুম। এইভাবে হচ্ছে বোরের মডেলের লিমিটেশনটাও চলে আসছে। ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটাও ব্রিফলি বলছে। মানে আমি একই সাথে ওর পজিশনও বলবো, মানে ডেল এক্স, মানে ও তার অবস্থান থেকে কতটুকু সরছে। আর ওর হচ্ছে ভরবেগের পরিবর্তনও একই সময়ে ঠিকঠাক মতো ইয়ে করতে পারবো। এটা মানে এটা একটু চেয়ে বড় হবেই, মানে এটা চেঞ্জ হবেই। এই জিনিসটা হাইজেনবার্গ বলছে আর কি। ঠিক আছে। তো এটাই হচ্ছে বোর মডেল। তো এটা ক্লিয়ারলি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে ডি ব্রগলি শ্রোডিঞ্জারের মডেল আছে। এই জায়গাটা হচ্ছে জাস্ট রিডিং পড়ে নেবা। মানে এটাতে হচ্ছে তোমাদের এইখানে আহ, মানে খুব বেশি এটার বোঝার মতো ইয়া দেয় নাই। মানে এটা হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক আইডিয়া দিচ্ছে। মানে এটা হচ্ছে জাস্ট রিডিং পড়বা আর কি। ডি ব্রগলি, শ্রোডিঞ্জার, ওয়েভ ইকুয়েশন, এগুলো জাস্ট রিডিং পড়বা। মেইনলি কাজ শুরু হবে এইখান থেকে, মানে কোয়ান্টাম নাম্বার থেকে শুরু হবে। আর এই মানে টপিকটা পড়া হয়েছে। ও কোয়ান্টাম নাম্বার পড়া হয়েছে, এটা জি কি স্যার। ক্লিয়ারলি বুঝো? জি স্যার। আচ্ছা, আমার মনে হয় আজকে তাহলে এইটুক থাক। আচ্ছা স্যার।